অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা দেখছেন বিএনপি নেতারা। সংস্কার নয়, অংশগ্রহণমূলক নির্বাচনই মূল কাজ, মন্তব্য মির্জা ফখরুলের। 2 বিঘা জমি 5 বছরে হয়েছে 84 একর। রাজশাহীতে সাবেক এমপি আইনের দখলের মহোৎসব, হাতিয়ার মিথ্যা মামলা, প্রতিকার চান ভুক্তভোগীরা। এবং নন্দিত নরক থেকে দেয়াল, মিসির আলীর জনক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। নুহাশপল্লীতে আসছেন ভক্তরা, নেত্রকোনায় হিমু উৎসব। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচনের ব্যবস্থা করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই মঙ্গল। সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন নেতারা। উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনা আর সমালোচনায় চাপ সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এর মধ্যে দ্রুত নির্বাচন অনুষ্ঠান নিয়ে চাপ দিয়ে আসছে বিএনপি ও তার সমমনারা। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তিরা যেন বর্তমান সরকারে ঠাঁই না পায়। দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে, আওয়ামী অত্যাচারের ষড়যন্ত্র এখনো যেন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো রয়ে গেছে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এদিকে রাজধানীর মালিবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ জারি করা কতটা যৌক্তিক তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আজকে 100 দিন পরে এসে এই সরকারের কেন ইনডেমনিটি আইন পাস করতে, তাহলে এই সরকারের মনে এই ভয় কেন ঢুকলো যে মানুষ তার আইনসঙ্গত অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইনডেমনিটি অ্যাড করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই মঙ্গল। অন্যদিকে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে তো আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। ট্রু, ভেরি ফ্র্যাঙ্ক। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। মতবিনিময়ের আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমলাদের সঙ্গে দেশের জনগণের দূরত্ব কমাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। তন্ত্রটা সবসময় জনগণের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতো। তো আমরা মনে করি যে তারাও জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়েই সেটা দেন, কোনো প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে ওই দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় মাঠ প্রশাসন সরকারের সাথে জনগণের, সেটার জন্য আমরা আরও সামনে পলিসি লেভেলে কাজ করব। প্রথম মেয়াদে সংসদ সদস্য হওয়ার পর কৃষি জমি ছিল মাত্র 2.5 বিঘা, অথচ দ্বিতীয় মেয়াদে শুধু পুকুরের জমি 250 বিঘার বেশি। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহী 3 আসনে আওয়ামী লীগের 2 বারের এমপি আইন উদ্দিন মেতেছিলেন জমি দখলে। শুধু আইন নয়, জমি দখলের অভিযোগ আছে তার অনুসারীদের বিরুদ্ধেও। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার তুলসীক্ষেত্র গ্রামে শিব নদীর বাঁধের পাশেই বিলকুমারী বিল। বাঁধ সংলগ্ন অন্তত 70 বিঘা জমির দিঘি, একপাশে 3 তলা আলিশান ভবন, পাশেই ভরাট করা হয়েছে আরও অন্তত 50 বিঘা জমি। এসবের মালিক রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য আইন উদ্দিন।
একই বিলে আইনের রয়েছে আরও অন্তত 150 বিঘার দুটি বিশাল পুকুর। স্থানীয়দের অভিযোগ 2018 সালে দ্বিতীয়বার এমপি হওয়ার পর বিলের মধ্যে থাকা ব্যক্তি মালিকানা জমির জবরদখল শুরু করেন আইন। পরে হুমকি ও ভয় দেখিয়ে করা হয় ইজারার চুক্তি। পার্ক বানাবো এই বানাবো বলে সব দখল করে এইভাবে রাখছে। 2014 ও 2018 সালের নির্বাচনী হলফনামার তথ্য মতে আয়ের ও তার স্ত্রীর কৃষিজমি মাত্র 2 বিঘা 6 কাঠা, অথচ 5 বছরের ব্যবধানে তার দখলে রয়েছে অন্তত 270 বিঘার পুকুর। শুধু আইন নয়, একইভাবে বিলের জমি দখল করেছেন তার অনুগত নেতারাও। উপর থেকে ছাড়ে রাইছিল, এসে দেখে পুকুর আটকে গেল, যাই মনে করেন আবার পরে কি হলো, আবার খুঁজতে লেগে গেল। মিলে আর পাড়া শুধু দালাল ছিল, এরা মিলে এলে করেছে। টাকা দেবো বলে কাউকে টাকা দেয়নি, জোর করে পুকুর কাটতেছে। প্রশাসন বলছে ভুক্তভোগীরা অভিযোগ করলেই দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। শুধু অভিযোগটা প্রপার চ্যানেলে জেলা প্রশাসকের কাছে দিয়ে দিলে ওনারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া আছে, তো ওনারা সেই ব্যবস্থাগুলো নেবেন। সাবেক সংসদ সদস্য আইনের বিরুদ্ধে নানা অভিযোগে 7টি মামলা হয়েছে তার সহযোগীদের বিরুদ্ধেও। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক আসামিরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটির উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা 11টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তারা বলছেন এখনও অক্টোবর মাসের বেতন না পেয়ে চরম দুর্ভোগে রয়েছেন। কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন পরিশোধের দাবি জানালেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। আমরা চাই একটা সুষ্ঠু আমাদেরকে বলা হোক, 12 তারিখে বলা হয়েছিল যেভাবে, এইটা আমরা সুন্দরভাবে স্যালারিটা আমরা যেন পাই, এটা আমাদের মূল দাবি। আমরা 2 মাসের স্যালারি পাচ্ছি না এবং আমরা ফান্ডের টাকা পাচ্ছি না এবং ছুটির টাকা পাচ্ছি না, এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি। 12 তারিখে দেওয়ার কথা ছিল, আজকে আছে 13 তারিখ, তারপরেও আমরা পাওনা পাইতে আসি না। দায়িত্ব নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেন। কাঁধে 411 কোটি টাকার ঋণের বোঝা, জলাবদ্ধতার সমস্যা তো আছেই, কাউন্সিলর শূন্য হওয়ায় ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। এর মধ্যেই প্রতিবন্ধকতা এড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের আশা মেয়রের। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা আসলেই জলাবদ্ধতায় বাড়ে জনভোগান্তি, অথচ জলাবদ্ধতা নিরসনে 14,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পেয়েছে মাত্র 1100 কোটি টাকা। বাকি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডকে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডে বিদ্যুৎ বিল বকেয়া, অবসর ভাতা ও ঠিকাদারের পাওনা সহ নানা খাতে 411 কোটি টাকার বিপুল দেনার বোঝা সিটি কর্পোরেশনের কাঁধে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনে ভেঙে পড়েছে সিটির প্রশাসনিক শৃঙ্খলা ও নাগরিক সেবা। কাউন্সিলর শূন্য কর্পোরেশন, রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ডেঙ্গুর প্রকোপ মোকাবেলার চ্যালেঞ্জ, আছে ভাঙাচোরা সড়ক। তবে সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সিটিকে স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লড়ছেন নতুন নগরপিতা। চ্যালেঞ্জ বেশি, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব ভালোবাসি। আমি মনে করি এই চ্যালেঞ্জটা আমার শুধু একার নয়, আমার সাথে চট্টগ্রামের 70 লক্ষ মানুষ আছে। মেয়রের সফলতা আর ব্যর্থতা নির্ভর করছে আর্থিক সংকট মোকাবেলার উপর। আর্থিক সংকটটা মোকাবেলা করাটা খুব কঠিন এবং সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্য সিটি কর্পোরেশনের তুলনায় তার সেবার খাত অনেক বেশি বিস্তৃত, কাজে ওনাকে বিশাল একটা চাপের মধ্যে পড়তে হবে। আমার মনে হয় তিনি এটি কাটিয়ে উঠতে পারবেন। 70 লাখ নগরবাসীর সেবায় মেয়রের হাতে সময় আছে মাত্র 15 মাস। 2026 সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। নতুন মেয়রের হাতে সময় কম, কিন্তু চ্যালেঞ্জ বেশি। এই অল্প সময়ের মধ্যে বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারার সফলতার উপর নির্ভর করবে পরবর্তী নগরপিতা হওয়া দূরে কতটা এগিয়ে থাকবেন ডাক্তার শাহাদাত হোসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে 1000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে 2500-এর কয়েকটি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বননীতা দাসের নেতৃত্বে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 600 বাড়ির 1000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্নকৃত সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
বগুড়ায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা 15টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সকালে শহরের কামারগাড়ি থেকে আজিজুল হক কলেজের প্রবেশ পথ পর্যন্ত রেলওয়ের বগুড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় প্রায় 1 কিলোমিটার জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী দোকানপাট এবং অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। দেখছেন বাংলার সময়। বগুড়ার বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে কমেনি দাম। উৎপাদন ব্যয় বাড়ার কারণে দাম কমছে না বলে দাবি কৃষকদের। তবে রাজশাহীতে পাইকারিতে মাছের দাম কমেছে কেজি প্রতি 50 টাকা পর্যন্ত। প্রকৃতিতে কুয়াশার চাদর মারিয়ে ভোর থেকেই সরব বাজার। হাঁকডাকে চলে মাছ কেনা বেচা। রাজশাহীর নওদাপাড়া আড়তে বেড়েছে মাছের সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি কমেছে 30 থেকে 50 টাকা। বড় মাছে 50 টাকা 30 টাকা করে কমে গেছে দাম একটু কম বাজার। এদিকে সরবরাহের কমতি নেই শীতকালীন সবজির। তবে ক্রেতাদের অভিযোগ, বগুড়ার মহাস্থান ঘাটের পাইকারি সবজির বাজারে যোগান বেশি হলেও কমেনি দাম। ফুলকপি কেজিতে 45 থেকে 50 টাকা, বেগুন 45 টাকা, কাঁচামরিচ 120 টাকা ও লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকায়, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরও বেশি দামে। কৃষকরা বলছেন, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কমছে না সবজির দাম। বৃষ্টির ইয়াতে হাউ খাওয়া গেছে, বাজারটা তরকারিটা নষ্ট হয়ে গেছে। সার ওষুধ এগুলোর দাম বেশি, খরচা একটু পোষায় কম। অসময়ে বৃষ্টিতে আবাদ ব্যাহত হয়েছে, তবে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ, যা দাম কমিয়ে আনবে বলে প্রত্যাশা কৃষকদের। ওমর ফারুক, সময় সংবাদ। সংরক্ষণের জন্য হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকায় রাজশাহী অঞ্চলে প্রতি বছর প্রায় 250 কোটি টাকার আম ও লিচু নষ্ট হয়। এজন্য ফলের মৌসুমে সবচেয়ে বেশি উৎপাদন হওয়ায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দাবি ব্যবসায়ীদের। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি বরাদ্দের অভাবে নির্মাণ করা যায়নি হিমাগার। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। দেশের মধ্যে আম উৎপাদনে শীর্ষে নওগাঁ, দ্বিতীয় অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ ও তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা। এ অঞ্চলের সুমিষ্ট আম দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায় গত মৌসুমে 89,206 হেক্টর বাগানে 10,33,448 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য ছিল প্রায় 6,000 কোটি টাকা। এই বিভাগের বিভিন্ন জেলায় 1200 হেক্টর বাগান থেকে লিচুর উৎপাদন হয় প্রায় 8,000 মেট্রিক টন, যার বাজার মূল্য ছিল প্রায় 80 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ধান চাল সংগ্রহের জন্য গুদাম থাকলেও মৌসুমি ফল আম ও লিচু সংরক্ষণের জন্য এ অঞ্চলে কোনো হিমাগার নেই। এমনকি এসব ফল প্রক্রিয়াজাত করে জুস, চকলেট, আচার সহ বিভিন্ন পণ্য উৎপাদন করারও কোনো শিল্প কারখানাও গড়ে ওঠেনি। এ কারণে একদিকে যেমন মৌসুম শেষে এসব ফল বিপণন করা সম্ভব হয় না, অন্যদিকে প্রতি বছর 15 থেকে 20% আম ও লিচু নষ্ট হয়। এতে লোকসান হয় বাগান মালিক ও ব্যবসায়ীদের। সংরক্ষণ রাখার পরিবেশটা নাই, এজন্য আমাদের সবকিছুই ফল ফলারি লিচু আম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এই কারণের জন্যই। হিমাগার যদি হওয়া থাকে তাহলে ধরুন আমগুলা পেড়ে ধরুন মজুত করে তখন রাখা যাবে, আমগুলা ভালো থাকবে, জনগণ খাইতে পাবে, অল্প দামে খাইতে হবে, কৃষকও বাঁচবে। এই অঞ্চলে কোনো স্পেশালাইজড কোল্ড স্টোরেজ নাই যে আম বা লিচুকে সংরক্ষণ করবে, বা পৃথিবীর অন্য অন্য দেশের মতন যদি ভালো করে রিসার্চ করে যদি এই আম এবং লিচুকে সংরক্ষণ করা যায়, তাহলে কৃষকরাও যেরকম উপকৃত হবে এবং এই অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমটা অফ সিজনেও পাবে। আমরা আম ভিত্তিক অনেকগুলো ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ 2030 সালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বড় ধরনের আমের ওপর শিল্প গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগ বলছে, দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও এ খাতে কোনো বরাদ্দ না দেয়ায় হিমাগার বা আম লিচু ভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হয়নি। এই ফলে যদি জীবনকাল বাড়াতে চাই, সেল প্রাইস বাড়াতে, তাহলে কিন্তু আমরা একটা বিশেষত হিমাগারের ব্যবস্থা অবশ্যই দরকার আছে। পাশাপাশি যেটা দরকার, আমরা যে আম যদি আমরা সারা বছর পেতে পারি, আম থেকে উৎপাদিত পণ্য বা খাদ্যদ্রব্য সারা বছর পেতে পারি, সেক্ষেত্রে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। বিভিন্ন জুস থেকে শুরু করে আমাদের যে আমগুলো আছে সেগুলো সংরক্ষণ করে
সংরক্ষণ করে আমরা সারা বছর ব্যাপী খেতে পারবো আর কি। এরকম একটা যে ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতো, তাহলে নওগাঁর লোকজন লাভবান হতো। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে শুধুমাত্র নাটোরে মাত্র 8 টন আম লিচু সংরক্ষণের জন্য 2টি হিমাগার রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন বাংলার সময়। যশোরে অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন। সকালে যশোর সেনানিবাসে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কোর অফ সিগন্যালসের গৌরব উজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে নবীনদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। নানা আয়োজনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন পালন করছেন হুমায়ুন ভক্তরা। গাজীপুরের নুহাশপল্লীতে কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন হুমায়ুনের স্ত্রী সন্তান। এদিকে নেত্রকোনায় হিমু রূপা সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। আধুনিক বাংলা সাহিত্যের রাখাল রাজা হুমায়ুন আহমেদ নানা আয়োজনে তার ৭৬তম জন্মবার্ষিকী পালন করলেন ভক্তরা। দুপুরে গাজীপুরের নুহাশপল্লীতে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 ছেলে নিনিত ও নিশাত হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুদ্দায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় করা হয় প্রার্থনা। এ সময় স্ত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে জানান, আগামী 2-1 বছরের মধ্যে হুমায়ুন জাদুঘর নির্মাণের কাজ শুরু করা হবে। সযত্নে সবকিছু রাখা আছে, কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি। নুহাশপল্লীর যেই আয় হয় সেই আয় দিয়ে নুহাশপল্লীরই পরিচালনা হয়, পাশাপাশি হুমায়ুন আহমেদের স্কুলের কিছুটা পরিচালনা হয়। তো আমরা এখনো আশা করছি যে আগামী 1-2 বছরের মধ্যেই এটা শুরু করব এবং শেষ করব। বাবার জন্মদিন উপলক্ষে সবার ভাবনার জগৎ পাল্টে দেওয়ার আহ্বান জানান ছেলে নিশাত হুমায়ুন। তো বাবার ব্যাপারে মনে পড়লে কি করব, আমি মনটা একটু মেলানকলি লাগে, নস্টালজিক লাগে। বাবা যখন ছিল খুব মজা ছিল, অথবা বাবা থাকলে খুব ভালো লাগতো। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। লেখকের জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় হুমায়ুন ভক্তরা হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে হিমুরূপা সেজে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন ভক্তরা। রাজিবুল হাসান, সময় সংবাদ। পুরোদমে শীত না পড়লেও হেমন্তে রাজশাহীতে চলছে খেজুরের রস সংগ্রহ। গাছ থেকে রস নামিয়ে তৈরি করা হচ্ছে গুড়। আব্দুল সালামের ছবিতে আরও জানাচ্ছেন শাহিন আলম। ভোরের কুয়াশার চাদর ভেদ করে পূর্ব দিগন্তে যখন উকি দেয় রক্তিম সূর্য, তখনই ব্যস্ততা শুরু হয় গ্রামীণ জনপদে। হেমন্তের কোলাহলে খেজুরের গাছে রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। রাজশাহীতে রাতে ও ভোরে শীত অনুভূত হচ্ছে, সেই সঙ্গে প্রকৃতিতে হালকা কুয়াশার আধিপত্য। প্রকৃতির এমন বৈচিত্র্যে খেজুরের রস আরেক অনুষঙ্গ। গাছিরা জানান, পুরোদমে শীত না আসায় অল্প পরিমাণ রস পড়ছে হাঁড়িতে, তবে সেগুলোই জাল দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। এখন 5 নাড়ি 6 নাড়ি পুরাইছে, এরকম আস্তে আস্তে 10, 20, 30 নাড়ি পর্যন্ত হবে। শীত বেশি হলে অবশ্যই তো গুড়ের মান বেশি হবে, স্বাদও লাগবে, খাতেও ভালো লাগবে, সব দিক দিয়ে। মানে এটা হলো অরিজিনালি শীতের ফসল। অগ্রহায়ণ মাস থেকেই কিন্তু খাঁটি গুড়টা পাওয়া যাবে। এখন যেগুলো হচ্ছে এগুলো আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম। শীত আর যখন আরও জেকে বসবে, গুড় যত বেশি হবে, গুড়গুলা বিভিন্ন আমাদের স্থানীয় বাজার থেকে শুরু করে টাকলইটি দেশের বিভিন্ন বাজার এখনো জমে ওঠেনি। স্বল্প পরিসরে শুরু হয়েছে বাজারজাতকরণ। বাজারে এখন আপনার এই খেজুরের গুড়টা নতুন আসতেছে, এটা পাটালি এটা আপনার 220-230 টাকা বিক্রি হচ্ছে। বাজারে বিক্রি হয়েছে 200 টাকা কেজি, হাটে বিক্রি হয়েছে 180-75 টাকা দর। রস সংগ্রহ থেকে গুড় প্রস্তুতি সব বিষয়ে নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গুড় তৈরি করার সময় ব্যক্তিগত হাইজিন, এই হাইজিন এটা মেনটেন করতে হবে, পরিবেশটা পরিচ্ছন্ন রাখতে হবে, এবং সবচেয়ে বেশি জোর দেই যেটা আমরা যে কোনো রকম কেমিক্যাল ইউজ না করে, হাইড্রোজ এগুলো কেমিক্যাল ইউজ না করে বিশুদ্ধভাবে মানে একটা প্রাকৃতিকভাবেই যাতে গুড়টা তৈরি করতে পারে সে ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। জেলায় 543 হেক্টর জমিতে খেজুরের গাছ রয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,891 মেট্রিক টন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সবের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা দেখছেন বিএনপি নেতারা। সংস্কার নয়, অংশগ্রহণমূলক নির্বাচনই মূল কাজ, মন্তব্য মির্জা ফখরুলের।
এ ছিল বাংলার সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।